পাকিস্তানের সাথে এই বাংলাদেশকেও শিক্ষা দেওয়া উচিত, এরকম একটা দাবি এই ভারতবর্ষে কিন্তু উঠেছে। যেমনটা যোগ্য জবাব পাকিস্তানকে দেওয়া হচ্ছে, সেরকম একটা জবাব এই বাংলাদেশকে দেওয়া উচিত ইউনূসের আমলে। এই যে বর্তমান বাংলাদেশ মৌলবাদীদের মাথাচাড়া দেওয়া, ইউনূসের ভারত বিরোধিতা, এর পাল্টা একটা জবাব কিন্তু ভারতকে দেওয়া দরকার। এরকমটা কিন্তু ভারতের অন্দরে দাবি উঠছে। ভারতের বিদ্যুৎ নিচ্ছে, বিভিন্ন খাবার নিচ্ছে, ভারতের মেডিকেল সুবিধা নিচ্ছে, সেই সুবিধাতে আপাতত কাটছাট করে দিয়েছে ভারত সরকার। এখন তারা বুঝছে, এতদিন তো বয়কট বয়কট করে চিল্লাচ্ছিল, কার্যত সেটাও কিন্তু থেমে গিয়েছে, পেটে টান পড়েছে। বুঝতে পারছে তারা যে দাবিটা করছে, সেই দাবিটা যদি বাস্তবিকভাবে সত্যি হয় বা তার ফলস্বরূপ কি হতে পারে, সেই বাস্তব চিত্রটা কিন্তু তারা হাড়ে হাড়ে টের পেয়েছে। এবং কার্যত কোথাও না কোথাও যে ক্যাম্পেইন একটা বাংলাদেশে চলছিল, বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস, সেটা কিন্তু ধামাচাপা পড়ে গিয়েছে। মুখ লুকাচ্ছে সেই সমস্ত বয়কটকারীরা, বয়কট দলরা, বয়কট বাহিনীরা। বাংলাদেশে ভারত বিরোধিতার মাত্রা ছাড়িয়েছে পাকিস্তান ভারত যুদ্ধ আবহে, সেটা দেখা গিয়েছে। খুল্লম খুল্লা বাংলাদেশ সমর্থন জানাচ্ছে পাকিস্তানকে, সেই পাকিস্তানকে যে পাকিস্তান ৭১ সালে তাদের উপর নির্মম অত্যাচার চালিয়েছে, হত্যালীলা চালিয়েছে, সেই পাকিস্তানকে সমর্থন জানাচ্ছে এই বর্তমান বাংলাদেশের একদল মানুষ। এবং বিভিন্ন সময় কিন্তু আমরা দেখছি বিগত দিনে যে ঘটনাগুলো সীমান্তে ঘটতো না, এখন ঘটছে। অর্থাৎ বিএসএফের সাথে বিজেপির একটা সংঘাত, কোথাও না কোথাও কিন্তু বাংলাদেশ পায়ে পা দিয়ে ঝগড়া করার একটা প্ররোচনা চালিয়ে যাচ্ছে। কার্যত ভারত আগ বাড়িয়ে বাংলাদেশের সম্পর্কে কোনো বিতর্কিত মন্তব্য হোক বা পদক্ষেপ কিন্তু কোনো কিছুই করেনি। কিন্তু ইউনূস বাংলাদেশে আসার পর থেকেই ভারত বিরোধিতার যে মাত্রা, সেটাতে আবার নতুন করে ঘি পড়েছে, সেটা মাত্রা ছাড়া হয়ে গিয়েছে। এবং বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে যদি দেখা হয় সফলতার মূল মন্ত্র, সেটা হলো এই ভারত বিরোধিতা। সেখানে ভারত বিরোধিতা করো আর জনপ্রিয়তা পেয়ে যাও, মসনদ পেয়ে যাও। সাম্প্রতিককালে তেমনই ঘটনার সামনে আসছে, কিছু ছাত্র নেতা রাজনৈতিক দল গঠন করে ফেললো এবং সবথেকে অবাক করা বিষয়, কোনো একটা সময় তারা রিক্সা ভাড়া পর্যন্ত দিতে পারতো না, আজ তারা লাখ লাখ টাকার গাড়ি চড়ে বেড়াচ্ছে। তো কী করে হয় এগুলো? এই প্রশ্নগুলো কিন্তু বাংলাদেশের মানুষই তুলছে, যে এই যে সার্জিস আলম, তার সাথে যে সমস্ত আট নেতা রয়েছে, ছাত্র নেতা, তারা একটা সময় রিক্সা ভাড়া দিতে পারতো না, আজ লাখ লাখ টাকার গাড়ি চেপে ঘুরে বেড়াচ্ছে। কী করে সম্ভব হয়েছে এগুলো? ইউনূসের দাবি বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে, সেই বাংলাদেশ যে বাংলাদেশে আইন শৃঙ্খলা বলতে কিছু নাই, মানুষের পেটে ঠিকমতো ভাত নেই, সেই বাংলাদেশ নাকি নতুন করে পেয়েছে এই বাংলাদেশের মানুষ। এবং স্বাভাবিকভাবেই ইউনূসের দাবি এই বাংলাদেশ নিয়ে বাংলাদেশিদের গর্ব করা উচিত। তো স্বাভাবিকভাবেই একদিকে ভারতের পায়ে পা দিয়ে ঝগড়া লাগার একটা অনবরত প্রয়াস এই ইউনূসের আমলে হচ্ছে, ইউনূস করছে। যখন এই সমস্ত কর্মকাণ্ডগুলো কিন্তু ইউনূস করছে, আন্তর্জাতিকভাবেও কিন্তু একটা ষড়যন্ত্র সামনে আসছে। গ্রেটার বাংলাদেশ, তুর্কির এনজিও বাংলাদেশে বসে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা, সেভেন সিস্টার্সকে নিয়ে ইউনূসের বড় বড় মন্তব্য, কখনো দেখছি চিকেন নেকে নজর পড়ছে ইউনূসের। তো স্বাভাবিকভাবেই কিন্তু এই সমস্ত দিক বহু ছাড় দিয়েছে ভারত, বহু সুবিধা বাংলাদেশকে দিয়েছে, কিন্তু আর নয়। এই জিনিসটা কিন্তু ভারত সরকার কার্যত স্পষ্ট করে দিয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। তো স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে বস্ত্র শিল্পর কিন্তু মাথায় হাত পড়ে গিয়েছে বাংলাদেশে। যারা বস্ত্র শিল্প একটা বাংলাদেশের জিডিপির উপর অনেকটা কন্ট্রিবিউট করতো, এই বস্ত্র শিল্প, সেই শিল্পটারই ওপরে কিন্তু আঘাত এনেছে ভারত। সাথে ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশি নাগরিকদের খেদানো অভিযান কিন্তু জারি রেখেছে কেন্দ্র সরকার। বহুমুখী চাপের মুখে পড়েছে ইউনূস এবং আগামীতেও এই বড় বড় সারপ্রাইজগুলো অপেক্ষা করছে। কোনোদিন না এরকম সময় আছে ভারত সরকার এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যে বাংলাদেশে কোনো বিদ্যুৎ পাঠানো হবে না, তাহলে বাংলাদেশের কী হবে তারা খুব ভালো করেই জানে। এবং সবথেকে বড় বিষয় হলো তারা স্থলপথ ভারতের দ্বারা বেষ্টিত। তো তারা যদি অন্য দেশ থেকে পণ্য আনতে যায়, তো কোথাকার মাটি তারা ব্যবহার করবে? আকাশপথে তো আর সবসময় আসা যায় না, সেক্ষেত্রে আকাশপথটাও কিন্তু ভারতের। তো ভারত যদি আকাশপথও বন্ধ করে দেয়, তো তারা কোথা থেকে কোথায় জিনিস আমদানি করবে এই বাংলাদেশে? তারা ভারতের উপকারকে বলছে আগ্রাসন, ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশ মুক্ত হতে চাই, এরকম একটা ক্যাম্পেইন চালাচ্ছে বা এরকম একটা
দাবি উঠছে বাংলাদেশে। তো এই উপকারিতাটাকে কখনো উপহার দেয়া বাংলাদেশকে বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে আন্তর্জাতিক বিমানে যে ব্যবসায়িক পণ্য সামগ্রী যায় সেখানে বিপুল ট্যাক্সে ছাড় দেওয়া, সেই সুবিধাটা পেত বাংলাদেশ। তো সেগুলো তারা কেন ভাবে না? আজ হঠাৎ করে ইউনূস এলো আর হয়ে গেল ভারতীয় আগ্রাসন, তারপর আন্দোলন চলছে। তো স্বাভাবিকভাবেই বর্তমানের বাংলাদেশের অবস্থা কিন্তু খুব একটা সুবিধাজনক নয় ভারতের জন্য। কার্যত এই জিনিসটা স্পষ্ট হয়ে গেছে যখন পাকিস্তানের আইএসআই আধিকারিকরা বাংলাদেশে আসে। গ্রেটার বাংলাদেশের ম্যাপ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। এই জিনিসটা সামনে আসতেই কিন্তু ভারত সরকার নড়ে চড়ে বসেছে এবং এই বাংলাদেশের জন্য আগামীতে কিন্তু বড় জবাব হয়তোবা অপেক্ষা করছে। রবিবার বাংলায় অমিত শাহ এসেই কিন্তু প্রশাসনিক সভা করেন এবং সেখানে তিনি স্পষ্ট বার্তা দেন যে সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি বাড়াতে হবে, নজরদারি কড়াভাবে চালাবে বিএসএফ, সাথে পুলিশ প্রশাসনকেও তৎপর থাকতে হবে। এই বিষয়টা কিন্তু স্পষ্ট করে দেন স্বরাষ্ট্রমন্ত্রীর। সাথে এই জিনিসটাও বলা হয়েছে যে সমস্ত জায়গায় সীমান্তে এখনও পর্যন্ত জমি কেনা হয়নি বা কাটাতার দেওয়া হয়নি সেগুলো অতি সত্বর কেনার জন্য টাকা কেন্দ্র পাঠিয়ে দিয়েছে বাংলায়, এবং সেই সমস্ত জায়গাগুলো যেগুলো এখনও ফাঁকা পড়ে রয়েছে অতি সত্বর কাটাতার দেওয়া সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে একটা জিনিস স্পষ্ট হচ্ছে, আর কিন্তু অনুপ্রবেশ এই বাংলাদেশ থেকে কাঁটাতার টপকে ভারতে আসা এটা আর কিন্তু এত সহজ হবে না যতটা সহজ বিগত দিনে হচ্ছিল।